করছিলাম না। আচ্ছা, ভিডিও প্রেজেন্টেশনের জন্য আমি একটা ফর্ম দিব, আজকের মধ্যে দিব। গত ক্লাসে মনে হয় বলছিলাম যে আচ্ছা, আজকের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর আরেকটা জিনিস হচ্ছে ভিডিও প্রেজেন্টেশনের কিছু মানে ফরম্যাট বা ক্রাইটেরিয়ার কথা যদি একটু বলি। আমি হচ্ছে লাস্ট ক্লাসের মধ্যে হচ্ছে আপনাদের যে আগে যে বি সেকশন তাদের ক্লাসে আমি ডিসকাস করেছিলাম তো স্লাইডটা কেমন হবে, ঠিক আছে? আপনারা পাওয়ার পয়েন্টে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করেছেন? পাওয়ার পয়েন্টে আচ্ছা, স্লাইডটা অবশ্যই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে বানাবেন, ঠিক আছে? এবং স্লাইডের কিছু রিকোয়ারমেন্টস আছে, মানে মিনিমাম হয়তো 10টা কি 13টা মনে হয় স্লাইড আপনাকে বানাতে হবে মিনিমাম, ঠিক আছে? বেশিও থাকতে পারে, নট শিওর। আপনাদেরকে যে ফর্মটা দিব মানে গুগল ফর্ম যেটা দিব সেটার উপরে একটা ডেসক্রিপশনের একটা সেকশন থাকবে, ওইখানে আপনাদের সব কিছু ইন ডিটেলসে রাখা থাকবে, ঠিক আছে? সম্ভবত 10 থেকে 13টা মিনিমাম স্লাইড, এর বেশি চাইলেও আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। টাইমের একটা রিকোয়ারমেন্টস থাকবে সম্ভবত 3 থেকে 4 মিনিট, এটাও ওই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সমস্যা নেই। আচ্ছা, সো স্লাইডটা অ্যাকচুয়ালি বেসিক কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা একটু মেনটেন করবে, বাকি জিনিস আপনাদের মতন করে আপনারা ইনফরমেশন বসাবেন, ঠিক আছে? আপনার একটা টপিক পাবেন, টপিকটার বেসিসে আপনার প্রেজেন্টেশন স্লাইডটা ক্রিয়েট করবেন, ঠিক আছে? আচ্ছা, স্লাইডের প্রথম যে স্লাইডটা আর কি, প্রথম স্লাইডটা হচ্ছে আপনার টপিকসের ইন্ট্রোডাকশন, আপনার কোর্সের ইন্ট্রোডাকশন, আপনার নিজের ইন্ট্রোডাকশন, আপনার কোর্স টিচারের ইন্ট্রোডাকশন, মানে মেইন কথা যদি বলি একটা ইন্ট্রোডাক্টরি স্লাইড, ঠিক আছে? আচ্ছা, এই স্লাইডটা আপনারা মানে এই যে 4টা ইন্ট্রোডাকশনের কথা বললাম, এই ইন্ট্রোডাক্টরি ব্যাপারটা আপনারা 2টা স্লাইডের মধ্যেও করতে পারেন ভাগ করে, অথবা একটা স্লাইডের মধ্যে সুন্দর করে অ্যালাইন করে কাজটা আপনারা করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তো জিনিসটা অনেকটা এরকম যে অবশ্যই আপনাদের প্রেজেন্টেশনের একটা নাম আছে, টপিক। হ্যাঁ, আসেন, আপনারা একটা টপিক পাবেন, তো অবশ্যই হচ্ছে আপনাদের টপিকের নামটা এখানে লিখবেন। হ্যাঁ, আপনাদের প্রেজেন্টেশনের টপিক নেমটা লিখবেন। অবশ্যই আপনারা প্রেজেন্টেশনটা কোনো একটা কোর্সের জন্য দিচ্ছেন, সেই কোর্সের নাম লিখবেন, কোর্সের কোড লিখবেন, ঠিক আছে? এটা গেল আপনার কোর্সের ইন্ট্রোডাকশন। এবার হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন, আপনি যেহেতু প্রেজেন্ট করছেন, সো প্রেজেন্টেড বাই, ঠিক আছে? প্রেজেন্টেড বাই আপনার ইনফরমেশনগুলো থাকবে, মানে স্টুডেন্ট নেম, আইডি, আপনাদের ব্রাঞ্চ, সেকশন, ডিপার্টমেন্ট অফ সিএসসি, ইউনিভার্সিটি অফ স্কলার্স, ঠিক আছে? আর আরেক পাশে ধরে রাখতে পারেন হচ্ছে আপনার কোর্স টিচারের ইনফরমেশন, যেহেতু এটা আপনি একটা কোর্সের জন্য দিচ্ছেন, তার মানে কোর্সের একজন কোর্স টিচার আছে, সো তার ক্রেডেনশিয়ালসগুলো রাখবেন, যেমন হচ্ছে প্রেজেন্টেড টু আপনার কোর্স টিচারের নেম, তার ডেসিগনেশন কোর্স টিচার অথবা লেকচারার, যেটাই হোক, ডিপার্টমেন্ট অফ সিএসসি, ইউনিভার্সিটি অফ স্কলার্স, ঠিক আছে? সো এই 4 টাইপের ইনফরমেশন চাইলে আপনারা একটা স্লাইডের মধ্যেও রাখতে পারেন, অথবা 2টা স্লাইড মিলিয়েও, মানে প্রথম 2টা স্লাইড মিলিয়েও রাখতে পারেন। আচ্ছা, যদি আপনার ইন্ট্রোডাকশন মানে এই 4টা ইন্ট্রোডাকশন যদি প্রথম স্লাইডের মধ্যে হয়ে যায়, তাহলে তার পরের যে স্লাইডটা মানে সেকেন্ড যে স্লাইড, অথবা এই ইনফরমেশনগুলো 2টা স্লাইড মিলিয়ে যদি হয়, তাহলে 3 নাম্বার যে স্লাইড, ঠিক আছে? ওই স্লাইডটা হবে হচ্ছে বেসিক্যালি আপনার কন্টেন্ট অথবা হচ্ছে ইন্ডেক্স। আচ্ছা, কন্টেন্ট আর ইন্ডেক্সটা কি? কন্টেন্ট আর ইন্ডেক্সটা হচ্ছে আমাদের বইয়ের যেরকম ইন্ডেক্স থাকে না, মানে একটা বই যখন আপনি ফার্স্ট ওপেন করেন, প্রথমে আগে কোথায় যান? সূচিপত্রে যান, তাই না? সূচিপত্রে যান, এখানে কি থাকে? সূচিপত্রে প্রতিটা চ্যাপ্টারের নাম থাকে, সেই চ্যাপ্টারগুলোর হচ্ছে সাব যে টপিকগুলো থাকে, সেই সাব টপিকগুলোর হেডলাইন্সগুলো থাকে, তাই না? যেটা দেখে আপনি মোটামুটি একটা ওভারভিউ পান যে এই বইটাতে অ্যাকচুয়ালি কি কি আপনি পেতে পারেন, মানে কি কি বিষয় আপনি জানতে পারেন, ঠিক আছে? তো ওই বাংলা বইয়ের সূচিপত্রের হচ্ছে কি মূলত হচ্ছে কন্টেন্ট অথবা হচ্ছে ইন্ডেক্স, মানে ইংলিশ বইগুলোতে দেখবেন যে মানে যেগুলো হচ্ছে ইংলিশে লেখা, সেগুলো দেখবেন যে ইন্ডেক্স লেখা আছে বা কন্টেন্ট লেখা আছে, ঠিক আছে? তারপর সেকেন্ড অথবা থার্ড স্লাইডটা যাবে হচ্ছে কন্টেন্ট অথবা ইন্ডেক্সের স্লাইড, যেখানে হচ্ছে আপনি যে টপিকটা আপনি পেয়েছেন সেই টপিকটা নিয়ে আপনি ডিসকাস করবেন, তাই না? তো সেই টপিকেরও কিছু সাব টপিক আপনি পাবেন, আর সেই টপিকটা সাপোজ হচ্ছে আপনি ইন্ট্রোডাকশন আছে, এক্সাম্পলস থাকতে পারে, ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, সেটার কি বলে প্লটস থাকতে পারে, তারপরে এটার রেজাল্টস থাকতে পারে, তারপরে হচ্ছে বেনিফিটস থাকতে পারে, এরকম বিভিন্ন কিছু কিছু সাব টপিকস নিয়ে আপনারা ডিসকাস করবেন। তো ওই টপিকসগুলোর হেডলাইন, যেমন যদি আপনার প্রথম স্লাইডটা যদি ইন্ট্রোডাকশন হয়, মানে এই টপিকের ক্ষেত্রে প্রথম যে টপিকটা নিয়ে আপনি ডিসকাস করতেছেন সেটা কি ইন্ট্রোডাকশন, তাহলে আপনার কন্টেন্টের প্রথম পয়েন্টে কি আসবে? ইন্ট্রোডাকশন। তারপরে
যেই যেই টপিকগুলো আপনি ডিসকাস করবেন সেগুলো হেডলাইনগুলো পরপর লিখে যাবেন, ঠিক আছে? পয়েন্ট 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 করে জাস্ট হেডলাইনগুলো আপনি লিখে যাবেন, ঠিক আছে? আচ্ছা, ভিতরে যাই ডিসকাস করেন না কেন সেটা হেডলাইনসগুলো আপনার পয়েন্ট একটা থাকবে, পয়েন্ট করে লিখবেন। লাস্টে অবশ্যই একটা কনক্লুশনের একটা স্লাইড রাখবেন, মানে আপনার ডিসকাশন মানে আপনার প্রেজেন্টেশনের লাস্টের যে স্লাইডটা হবে সেটা হচ্ছে কনক্লুশনের একটা স্লাইড, ঠিক আছে? কনক্লুশনের স্লাইডের পরে যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে একটা রেফারেন্সের স্লাইড থাকবে, রেফারেন্স, ঠিক আছে? রেফারেন্সের স্লাইডটা হচ্ছে যে আপনারা যেই যা কিছু আপনারা স্লাইডে লিখছেন না কেন ওগুলো নিশ্চয়ই আপনার নিজের বানানো না, তাই না? ধরেন আপনি একটা হিস্ট্রিক্যাল কোনো একটা টপিক দিই, ঠিক আছে? তো ওই টপিকটা আপনি নিজে থেকে বানান নাই, তাই না? ইনফরমেশন কোথাও না কোথাও থেকে আপনি কালেক্ট করেছেন, তো যেসব ওয়েবসাইট থেকে আপনি কালেক্ট করবেন সেই ওয়েবসাইটগুলোর লিঙ্ক আপনি এই রেফারেন্সে অ্যাড করে দেবেন, ঠিক আছে? যদি কোনো বই ফলো করেন অবশ্যই এখন সব কিছুরই পিডিএফ ফরম্যাট আছে, তাই না? তাহলে ওই পিডিএফ ফরম্যাটটা হচ্ছে মানে যে লিঙ্কটা সেই লিঙ্কটা অ্যাড করে দিবেন, ঠিক আছে? বইয়ের নামও লিখে দিলেন, পাশে হচ্ছে লিঙ্কটা আপনি অ্যাড করে দিবেন যে এই লিঙ্কটাতে গেলে আমি এই বইটা অ্যাভেল করতে পারবো, ঠিক আছে? বা যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। আচ্ছা, লিঙ্ক তো হচ্ছে একটা হচ্ছে এইচটিটিপি লিঙ্ক যেটা, ঠিক আছে? বিশাল বড় একটা লিঙ্ক জেনারেট করে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু লিঙ্ক থাকে যে অনেক বড়, দেখতে ভালো লাগে না, ঠিক আছে? যখন আপনি পরপর লিখতে থাকবেন, কপি করে পেস্ট করতে থাকবেন, দেখতে ভালো লাগে না। সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি হাইপার লিঙ্ক জেনারেট করতে পারেন। সো হাইপার লিঙ্ক জিনিসটা কি, যে ধরেন আমি গুগলে ক্লিক করলাম, আমি গুগলের সাইটে চলে গেলাম, বা আপনি কোনো একটা সাইটের নামের উপর ক্লিক করলেন, তার ওই সাইটটাতে আপনি রিডিরেক্টেড হয়ে গেলেন, মানে চলে গেলেন, সাইটটা দেখতে পাচ্ছেন। সো আপনারা জাস্ট ওই ডোমেইন নেমটা ইউজ করে তারা লিঙ্ক ক্রিয়েট করতে পারেন, এটাকে বলা হয় হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক কিভাবে ক্রিয়েট করতে হয় একটু দেখে নিয়ে যদি না পারেন তাহলে আমার কাছে আসেন, আমি দেখাই, ঠিক আছে? তো এই কয়টা জিনিস ম্যান্ডেটরি অবশ্যই রাখবেন। আচ্ছা, রেফারেন্সের পরে আপনি চাইলে একটা থ্যাংক ইউ অথবা হচ্ছে টিএনডি স্লাইড রাখলেও রাখতে পারেন, অথবা আপনি মুখেই তো বলতেছেন যে থ্যাংক ইউ ফর লিসনিং মাই প্রেজেন্টেশন এরকম কিছু একটা। সো থ্যাংক ইউ স্লাইডটা আপনি চাইলে রাখতে পারেন, অথবা আপনি মুখেও বলতে পারেন, সমস্যা না, ঠিক আছে? কিন্তু এই স্লাইডগুলো ম্যান্ডেটরি, সেটা হচ্ছে কি আপনার প্রেজেন্টেশনের যে ইন্ট্রোডাক্টরি স্লাইড, যেখানে হচ্ছে আপনার প্রেজেন্টেশন টপিকের নাম থাকবে, আপনার কোর্সের নাম থাকবে, আপনার নিজের ডেসিগনেশন থাকবে, আপনার কোর্স টিচার ডেসিগনেশন, তারপরে হচ্ছে কি কন্টেন্টের স্লাইড। কন্টেন্টের স্লাইডে আপনি যে টপিকটা পেয়েছেন তার সাব টপিকসের হেডলাইন্সগুলো থাকবে, পয়েন্ট করে দিবেন। দেন আপনার ডিসকাশন শুরু, আপনি ডিসকাস করলেন, আপনি প্রেজেন্ট করলেন, তারপরে যে লাস্টের স্লাইড হলো কনক্লুশন, কনক্লুশনের পরে স্লাইড হবে রেফারেন্স। এই কয়টা জিনিস ম্যান্ডেটরি রাখবেন। আরেকটা জিনিস হচ্ছে স্লাইড নাম্বার, ঠিক আছে? স্লাইড নাম্বার প্রতিটা স্লাইডে অ্যাড করবেন। তাহলে কোথায় অ্যাড করবেন সেটা হচ্ছে স্লাইডের হচ্ছে একটু নিচে যে মিড সেকশন এখানে অ্যাড করতে পারেন, অথবা হচ্ছে বেলো রাইট সেকশনে অ্যাড করতে পারেন, অথবা হচ্ছে আপার রাইট সেকশনে অ্যাড করতে পারেন। আমি প্রেফার করবো যে এই তিনটার যে কোনো একটা জায়গাতে আপনি আপনার স্লাইড নাম্বারগুলো রাখবেন। এই পাশে না রাখাটাই বেটার, এই পাশে না রাখাটাই বেটার, ঠিক আছে? এবং যদি আপনি স্লাইডে যদি এই মিড সেকশনে রাখেন তাহলে প্রত্যেকটা স্লাইডে মিড সেকশনে স্লাইড নাম্বারগুলোকে রাখবেন, ঠিক আছে? যদি এই পাশে রাখেন তাহলে এই পাশেই রাখবেন, এমন না যে একটা স্লাইডে এখানে রাখলেন আর একটা স্লাইডে এখানে আর একটা স্লাইডে এখানে, এরকম না। যেখানে রাখবেন সেটা প্রত্যেকটা স্লাইডে ওই সেম প্লেসে যাতে আপনার স্লাইড নাম্বারটা থাকে, ঠিক আছে? আচ্ছা, স্লাইডে হচ্ছে আপনারা ছবি অ্যাড করতে পারবেন, আপনারা ব্যাকগ্রাউন্ডে ছবি দিতে পারবেন। একটা জিনিস মাথায় রাখবেন যে ব্যাকগ্রাউন্ডে ছবি দিতে গিয়ে আপনি যে লেখাগুলো আপনার স্লাইডে থাকবে, ঠিক আছে, ওগুলা যাতে না বোঝা যায় এরকম যাতে না থাকে, ঠিক আছে? মানে যদি ব্যাকগ্রাউন্ডের ছবি খুব বেশি পরিমাণে হয়, কালারফুল হয়, ওটাকে একটু ট্রান্সপারেন্ট একটু ব্লার করে দিবেন, ঠিক আছে? সো অ্যাডজাস্ট করে দেবেন, ঠিক আছে? আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন যে আপনারা যে লেখাটা লিখেছেন ওটা ঠিকমতো পড়তে পারতেছেন কিনা, ঠিক আছে? আচ্ছা, এটা একটা গেল। আরেকটা জিনিস হচ্ছে যে স্লাইডে হচ্ছে বেশি কথা রাখবেন না। দেখেন, আমি আপনাদেরকে যে স্লাইডগুলো দিচ্ছি এগুলো হচ্ছে কি আপনাদের পড়ার জন্য দিচ্ছি, ঠিক আছে? যাতে করে আপনার স্লাইডটা দেখে আপনারা পড়তে পারেন, ঠিক আছে? এই জন্য লেখা হচ্ছে অনেক বেশি। তো প্রেজেন্টেশন যখন আপনার স্লাইড কখনোই প্রেজেন্টেশন যখন দিতে যাবেন স্লাইডে বেশি লেখা রাখবেন না, জাস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টসগুলো ওগুলো হচ্ছে পয়েন্ট পয়েন্ট করে লিখবেন। ওই পয়েন্টগুলোর বেসিসে আপনারা ডিসকাস করবেন, ওই পয়েন্টগুলোর বেসিসে আপনারা সেগুলোকে ডিসক্রাইব করবেন,
ঠিক আছে। সো অবশ্যই স্লাইডে হচ্ছে আর বেশি লেখা রাখা যাবে না, মেইন পয়েন্টগুলো থাকবে, আর স্লাইড রিড করা যাবে না, ঠিক আছে। মানে হচ্ছে কি আমরা যেরকম বই রিডিং করতাম না ছোটবেলায়, সো এরকম স্লাইডের দিকে তাকায় এরকম লাইন টু লাইন রিডিং করা যাবে না, ঠিক আছে। প্রেজেন্টেশন মানে হচ্ছে গিয়ে আপনার সাথে আপনার স্লাইড, মানে আপনার প্রেজেন্টেশন স্লাইড প্লাস হচ্ছে আপনার অডিয়েন্স, এই তিনটার মধ্যে হচ্ছে কোঅর্ডিনেশন মেইনটেইন করা, ঠিক আছে। আপনি যদি স্লাইডের দিকে রেখে স্লাইডই করতে থাকে তাহলে আপনার সাথে শুধুমাত্র স্লাইডের কোঅর্ডিনেশন হলো, বাট আপনাকে যারা শুনছে, হ্যাঁ, তার সাথে তো কিছু হলো না, সেও কি করবে, সেও স্লাইডের দিকে তাকে তাকায় থাকতে হবে। কিন্তু অডিয়েন্স স্লাইড করতে, মানে স্লাইড করার জন্য প্রেজেন্টেশন দেখে না, যে প্রেজেন্ট করতেছে সে কি বলে, সেখান থেকে হচ্ছে তারা জিস্ট, মানে কনটেক্সটটা তারা বোঝার চেষ্টা করে। সো স্লাইডে কি থাকবে, ইম্পর্টেন্ট বা জিস্ট পয়েন্টগুলো, যেটার বেসিসে আপনারা বলে প্রেজেন্ট করবেন, ডিসক্রাইব করবেন কোন একটা টপিককে, ঠিক আছে। সো এই জিনিসগুলো, ছোটখাটো জিনিসগুলো একটু মাথায় রাখবেন, হ্যাঁ। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি আপনাদের গুগল ফর্মটা দিব, ফর্মটা ফিল আপ করবেন, তারপরে হচ্ছে আরেকটা লিঙ্ক থাকবে, সেটাতে গেলে আপনারা হচ্ছে কি আপনাদের টপিকটা দেখতে পারবেন। এক্সেল শিটের দুইটা লিঙ্ক যাবে, একটা হচ্ছে গুগল ফর্মের লিঙ্ক আর একটা হচ্ছে এক্সেল শিটের লিঙ্ক। গুগল ফর্মে হচ্ছে ফর্ম ফিল আপ করবেন, অবশ্যই ডেসক্রিপশনটা ভরে নেবেন, আর দেন হচ্ছে সেকেন্ড যে লিঙ্কটা থাকবে সেটা হচ্ছে আপনার এক্সেল শিটের লিঙ্ক, ওইখানে গেলে আপনারা আপনার টপিকটা দেখতে পারবেন। সো তারপরে হচ্ছে আপনাদের প্রেজেন্টেশন স্লাইড বানানো শুরু করবেন। আমি একটা ডেট দিব, ওই ডেটে হচ্ছে আপনাদেরকে প্রেজেন্টেশনের যে স্লাইডটা, ঠিক আছে, রেকর্ড তো পরে করবেন, আগে প্রেজেন্টেশনের স্লাইডটা আমাকে একটু দেখাই নেবেন, ঠিক আছে। ওই একটা ডেট দিব, ওই ডেটের মধ্যে হচ্ছে ওই ডেটে হচ্ছে আপনার প্রেজেন্টেশন স্লাইডটা দেখাবেন, ওটার উপর একটা মার্কিং আছে, যারা স্লাইড দেখাতে পারবে ওটার জন্য একটা মার্কিং আছে, ঠিক আছে। তারপর যদি আমি কনফার্ম করি বা যদি কিছু চেঞ্জেস থাকে, চেঞ্জেসগুলো সেই চেঞ্জেসগুলো করলে, করার পরে গিয়ে আপনারা হচ্ছে রেকর্ড করবেন, ঠিক আছে। রেকর্ড করে সাবমিট করে দেবেন, সাবমিটের জন্য একটা আলাদা ডেডলাইন পাবেন, ঠিক আছে। মানে ওই ডেটের মধ্যে আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করবেন কিভাবে, রেকর্ড করলেন, আপনার মেল প্রেজেন্টেশন অথবা ফিমেল প্রেজেন্টেশন যে গ্রুপ আছে সেটাতে আপনি আপলোড করলেন, আপলোড করার পর এখন কথা হচ্ছে অনেকগুলো প্রেজেন্টেশন আছে, অনেকের প্রেজেন্টেশন আছে, আদার কোর্সেসেরও প্রেজেন্টেশন আছে, তাহলে আপনার প্রেজেন্টেশনটা আমি কীভাবে পাবো, কারণ আমাকে দেখা যাবে ম্যানুয়ালি খুঁজতে হবে যে আমার সেকশনের আমার স্টুডেন্টের প্রেজেন্টেশন, ঠিক আছে। সো অবশ্যই যে কাজটা করবেন, যে লিঙ্কটা জেনারেট হবে, মানে আপনি যখন পোস্ট করলেন অবশ্যই আপনার পোস্টের লিঙ্ক জেনারেট হচ্ছে না, লিঙ্কটা হচ্ছে আপনারা যেখান থেকে আপনারা টপিকটা পেয়েছেন তার পাশে দেখবেন পরবর্তীতে আমি একটা কলাম অ্যাড করে দিব, সেটা হচ্ছে সাবমিশন লিঙ্ক, প্রেজেন্টেশন সাবমিশন লিঙ্ক, লিঙ্কটা কপি করে পেস্ট করে দিবেন। এই পর্যন্ত হচ্ছে আপনার সাবমিশন কমপ্লিট, মানে আপনি লিঙ্কটা কপি করে পেস্ট করা পর্যন্ত আপনার সাবমিশন কমপ্লিট, ঠিক আছে। মানে এমন যদি হয় যে আপনি জাস্ট প্রেজেন্টেশন আপলোড করে রাখছেন, বাট আপনি হচ্ছে লিঙ্কটাকে হচ্ছে কপি করেন নাই, মানে প্রেজেন্টেশন স্লাইডে হচ্ছে সাবমিট করেন নাই, তাহলেও কিন্তু আপনার প্রেজেন্টেশন সাবমিট হচ্ছে না, ঠিক আছে। লিঙ্কটা কপি করে পেস্ট করবেন, দেন কি আপনার প্রেজেন্টেশন সাবমিট, ঠিক আছে। সেই পর্যন্ত। তো কার কোনো কোশ্চেন আছে? এটা কি এখন লিখে দিব নাকি চেকলিস্ট ইয়াতে গুগল ক্লাসরুমে দিয়ে দিব? কি এটা আপনারা খাতায় লিখে নেন। আর এটা কি ম্যাম পার্টিকুলারলি হবে নাকি গ্রুপের? না, এটা ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন, মানে আপনাদের ভিডিও প্রেজেন্টেশন হচ্ছে ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। গ্রুপ প্রেজেন্টেশন আমি নিলে সেটা আমি আপনাদেরকে পরে অন্য ক্লাসে আমি বলে দিব, বাট ভিডিও প্রেজেন্টেশন সবসময় ইন্ডিভিজুয়াল, এবং এটা হচ্ছে সব কোর্সের জন্যই আপনাকে ভিডিও প্রেজেন্টেশন এটা কি লেখা লাগবে, এটা দিয়ে দেওয়া হবে না? কোনটা মানে বোর্ডে যা লেখা আছে আপনি যদি খাতায় লিখে নিতে পারেন অথবা ছবি তুলে নিতে পারেন, সমস্যা নেই। ম্যাম ছবি তোলা যাবে? হ্যাঁ, বলুন। আচ্ছা, সবাই গুগল ক্লাসরুমে অ্যাড আছেন না? জি।
প্রেজেন্টেশনটা ক্যানভাতে করুন। বুঝলেন? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করে ক্যানভাতে করুন। পাওয়ার পয়েন্ট দিয়ে ক্যানভা দিয়ে তো যে কেউ করতে পারে। ক্যানভা কি অফিসিয়াল? ম্যাম একটা কোশ্চেন ছিল, আমরা যে মানে ফেসবুকের যে গ্রুপটা আছে প্রেজেন্টেশন গ্রুপে, তো ওইখানে কি অ্যাড হয়েছেন প্রেজেন্টেশন? গ্রুপটা পাচ্ছি না। ওইখানে প্রেজেন্টেশনের মানে আপনার ক্লাসের প্রেজেন্টেশনের কোনো এক্সাম্পল আছে কিনা? তো ওই গ্রুপটাতে অ্যাড হলে ওখানে হচ্ছে অনেকগুলো প্রেজেন্টেশন গ্রুপের পাবেন। নামটা কি? আপনার ক্লাসেরও পাবো কিনা ওইটা? হ্যাঁ পাবেন পাবেন। পাচ্ছি না আমি। আর এক্সাম্পল একটু পজ করে দেন ভিডিওটা। রেকর্ডিংটা একটু পজ করে দেন। অফ করে দিয়ে না কস না কস না হ্যাঁ ঠিক আছে। আজকে আমরা যে চ্যাপ্টারটা দেখবো বেসিক্যালি এটা হচ্ছে অফিশিয়ালি চ্যাপ্টার 1, ঠিক আছে? সো চ্যাপ্টারটা হচ্ছে অ্যানথ্রোপোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ বেঙ্গলিজ। আমি আবারও বলছি, আমার প্রত্যেকটা স্লাইডের ফার্স্ট যে স্লাইডটা আর কি সেটাতে হচ্ছে আমার মেইল অ্যাড্রেসটা দেওয়া আছে, ঠিক আছে? সো যারা পাবেন না স্লাইডের থেকে একটু বুঝে নিন, ঠিক আছে? আচ্ছা, সো অ্যানথ্রোপোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ বেঙ্গলিজ, এটার আগে আমরা প্রথমে যে জিনিসটা একটু দেখবো সেটা হচ্ছে যে এটিমোলজি অফ বাংলা অর বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ। আচ্ছা, এটিমোলজি কি? এটিমোলজি কথাটার মানে হচ্ছে গিয়ে যে আমাদের যে এই বাংলা বা বেঙ্গল অথবা বাংলাদেশ এই কথাটার মানে এই ওয়ার্ডগুলোর উৎপত্তি কোথা থেকে আসছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এই বাংলা বা বেঙ্গল এটা সম্পর্কে দুইটা হাইপোথিসিস এখানে দেওয়া আছে, ঠিক আছে? হাইপোথিসিস মানে হচ্ছে যে অনুমান। হ্যাঁ, দেখেন জিনিসটা হচ্ছে যে কিছু ইনফরমেশন থাকে যেটা হচ্ছে একদম সলিড ইনফরমেশন, যে হ্যাঁ এটা এভাবেই হয়েছে। আর কোনো কিছু কিছু জিনিস থাকে যেগুলো হচ্ছে অনুমান বা যেগুলোকে বলা হয় হাইপোথিসিস, যেগুলো হচ্ছে বিভিন্ন রিসার্চাররা রিসার্চ করে তাদের মানে তাদের যে ম্যানুস্ক্রিপ্ট বা তারা যে ম্যানুস্ক্রিপ্টগুলো বা যে অ্যাভেলেবল রিসোর্সগুলো তারা পেয়েছে সেগুলোর বেসিসে। হ্যাঁ, তো এখানে হচ্ছে দুইটা হাইপোথিসিস দেওয়া আছে, আরও কিছু হাইপোথিসিস আছে, তার মধ্যে দুইটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো একটা হাইপোথিসিস যেটা বলছে যে কিছু কিছু মানে অ্যাকর্ডিং টু সাম the name of Bengal and later Bangala originated from Bongo. আচ্ছা, এই বঙ্গ শব্দটা থেকে আপনার বাংলা শব্দটা আসছে বা বাংলা শব্দটা আসছে, ঠিক আছে? সো তারপরে কি বলছে যে later Bangala origin, okay, an interesting theory said by
আবুল ফজল। আচ্ছা, আবুল ফজল যিনি ছিলেন তিনি একজন পোয়েট, ঠিক আছে, এবং কোন সময়কার? আকবরের শাসনামলে, ঠিক আছে। সো উনি ছিলেন হচ্ছে আবুল ফজল, আকবরের শাসনামলের একজন পোয়েট। তার একটা পোয়েট্রিটার নাম হচ্ছে আইন-ই-আকবরী, ঠিক আছে। আইন-ই-আকবরীতে বলা আছে যে দ্য অ্যানশিয়েন্ট নেম অফ দ্য কান্ট্রি ওয়াজ বঙ্গ, মানে এটার মধ্যে উনি এই বঙ্গ নামটাকে মেনশন করেছেন এবং বলেছেন যে আমাদের অ্যানশিয়েন্ট নেমটা কি? বঙ্গ, ঠিক আছে। আচ্ছা, এই বঙ্গর সাথে উনি যেহেতু ছিলেন আকবরের সময়কার একজন কবি, তা আকবরের সময় যেটা হয়েছে যে আকবর কিছু মানে উনি তো অনেক কনস্ট্রাকটিভ অনেক কিছু করে গিয়েছে, ঠিক আছে। তো সেটার মধ্যে একটা কনস্ট্রাকশন ছিল হচ্ছে আল, ঠিক আছে। উনি অনেক আল বিল্ড করতেন। আল জিনিসটা কি? আপনারা, আমি যদি এটাকে বাংলায় বলি যে আইল, এই ওয়ার্ডটা শুনেছেন? আইল শুনেছেন? এটা কি? হ্যাঁ, জমির মাঝখানে থাকতে পারে। হ্যাঁ, তো উনি এরকম আইল হচ্ছে অনেক আইল সে হচ্ছে কনস্ট্রাক্ট করেছে বা বিল্ড করেছে, ঠিক আছে। সো আইলগুলোকে বেসিক্যালি মানে ওনার আইলের যে এরিয়া ছিল 10 ইয়ার্স হাই অ্যান্ড 20 ইয়ার্স ওয়াইড। সো এগুলো মূলত হচ্ছে বিল্ড করা হতো। তো খুশি কেন? আইলের মধ্যে কি হেঁটেছিলেন? মনে পড়ে গিয়েছে? হ্যাঁ, আচ্ছা। সো হচ্ছে এগুলো কেন বিল্ড করতো? বেসিক্যালি যে আমরা তো লাস্ট ক্লাসে পড়েছিলাম বা আমরা নর্মালি জেনারেল নলেজ থেকে আমরা জানি যে আমাদের বাংলাদেশে হচ্ছে কিন্তু লো লাইন কান্ট্রি, তাই না? সো ইজিলি প্রোন টু ফ্লাড, মানে ইজিলি হচ্ছে দেখা যায় যে একটু ভারী বৃষ্টি হলে দেখা যায় ফ্লাডেড হয়ে যায়, তাই না? সো এতে করে আলটিমেটলি কি হয়? আপনার দেখা যায় যে ফসলি জমিগুলো থাকে বা মানুষের ঘর বাড়ি যা কিছু থাকে অবভিয়াসলি ফ্লাডেড হয়, তাই তো? এই ফ্লাড থেকে কিছুটা সেভ করার জন্য এই আইলগুলো হচ্ছে ক্রিয়েট করা হতো, যেটা কাইন্ড অফ হচ্ছে আমার আরেকটা যদি ওয়ার্ড ইউজ করলে ভাষায় বলা থাকে সেটা হচ্ছে ড্যাম মানে বড় বড় আইল বা ড্যাম ক্রিয়েট করা হতো, যাতে অতিরিক্ত পানি যেগুলো সেগুলো যাতে ওইখানে গিয়ে স্টোর হয়। সো ইট ক্যান সেভ দ্য ল্যান্ডস অ্যান্ড অলসো হাউসেস। ওকে, সো এটার পার্সপেক্টিভে আল হচ্ছে ক্রিয়েট করতো। তো এই বঙ্গর সাথে আলটাকে অ্যাড করে যে হাইপোথিসিসটা আছে, যেখান থেকে আসছে হচ্ছে আপনার বাঙ্গাল, ঠিক আছে। বাঙ্গাল এবং পরবর্তীতে হচ্ছে আপনার হচ্ছে বেঙ্গল, দেন হচ্ছে কি আপনার বাংলা, ঠিক আছে। মানে এটা ডাইরেকশনাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা হাইপোথিসিস। আর আরেকটা হাইপোথিসিস বলা আছে যে আর.সি. মজুমদার। তো সে কি বলছে যে ডিউরিং দ্য রেইন অফ ইলিয়াস শাহ, হিজ টাইটেল ওয়াজ শাহ-ই-বাংলা। বিভিন্ন শাসকদের যারা শাসন করে গেছে, সম্রাট যারা ছিলেন, তাদের বিভিন্ন উপাধি দেওয়া হতো না। তো ইলিয়াস শাহকে উপাধি দেওয়া হচ্ছে শাহ-ই-বাংলা, এবং তার সময় সে যেই সময়টাকে হচ্ছে রুল করেছে, তার সেই রুলিং এর টাইমটাকে বলা, সেই রুলিং টাইমটাকে একটা পদবি দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে সুবাহ-ই-বাংলা, ঠিক আছে। সো ইলিয়াস শাহ টাইটেল ছিল শাহ-ই-বাংলা, আর হচ্ছে সে যেই সময়টা রুল করেছে সেই সময়টাকে, সেই প্রভিন্সগুলোকে বলা হতো সুবাহ-ই-বাংলা, ঠিক আছে। সো সেখান থেকে একটা হাইপোথিসিস আসছে, thus came the word বাংলা to বাংলা and Bengal, ঠিক আছে। সো হাইপোথিসিস একটু দেখবেন। আচ্ছা, পাশে হচ্ছে আরেকটা হাইপোথিসিস দেওয়া আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ যে নামটা আসছে সেটা কোথা থেকে আসছে। আচ্ছা, বাংলাদেশ নামটা আসছে বেসিক্যালি এখানে যেটা ধারণা করা হচ্ছে যে রবীন্দ্রনাথের খুব পরিচিত একটা খুব ফেমাস একটা পোয়েম আছে, সেটা হচ্ছে কি আজি বাংলাদেশের হৃদয় হতে। আমরা মোটামুটি হয়তো অনেকেই এটা শুনেছি, তাই, এবং এখানে একটা গানও আছে, তাই না? আচ্ছা, তো ধারণা করা হয় যে এইটা পাবলিশ হয়েছিল হচ্ছে আপনার 1905-এ, ঠিক আছে। মানে
1905-এ, সেখানে সর্বপ্রথম হচ্ছে আপনার এই বাংলাদেশের কনসেপ্টটা, বাংলাদেশের নামটা হচ্ছে সেখানে উদ্ধৃত হয়েছে, ঠিক আছে। পরবর্তীতে আপনার 1969 ডিসেম্বর 5, 1969-এ আপনার হচ্ছে এটার অফিসিয়াল নামকরণ করা হয়, ঠিক আছে। ডিসেম্বর 5, 1969 এটা আর হচ্ছে এটা একটু মনে রাখবেন। এটারটা হচ্ছে স্লাইডে লেখা আছে 1969 5 ডিসেম্বর, 1905 যেটা হচ্ছে রবীন্দ্রনাথ তার যে কবিতা আজি বাংলাদেশের এটা পাবলিশ করেছিল, এটা এখানে বলা হয়। জাস্ট একটু টিক করে রাখেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আসি যে এখানে হচ্ছে বাংলাদেশের একটা জিওগ্রাফিক্যাল লোকেশন সম্পর্কে জাস্ট একদম বেসিক কিছু ধারণা দেওয়া হয়েছে। সেটা কি বলছে, সেটা ফুট হিলসে কি আছে, ইস্টার্ন হিমালয়ানস। মানে আমরা গত ক্লাসে মনে হয় ম্যাপ ড্র করেছিলাম না, করেছিলাম না? হ্যাঁ। তো এই যে পোর্শনটা, এই পোর্শনের মানে এই পাশে কি আছে, নেপাল। তো আমরা জানি হিমালয় কোথায় অবস্থিত, হ্যাঁ। হ্যাঁ, আর হচ্ছে আপনার বাংলাদেশের মানে কি বলে এটাকে, লোয়েস্ট পয়েন্টে বঙ্গোপসাগর, তাই না? হ্যাঁ, আচ্ছা। আর আমরা ডেল্টার কথা পড়েছিলাম, মোস্ট অফ দ্য বেঙ্গল রিজিয়নস লাইস ইন দ্য গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা। লাস্ট ক্লাসে ডেল্টা সম্পর্কে দেখেছিলাম না, এবং বলেছিলাম যে বাংলাদেশের ডেল্টা হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট ডেল্টা অন আর্থ। সেটার নাম কি, গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা, ঠিক আছে। মূলত তিনটা বড় বড় নদী, সেটা হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা। এই তিনটার কনফ্লুয়েন্স মানে হচ্ছে এই তিনটার যে যেখানে মিলিত হয়েছে সেখান থেকে এই ডেল্টার সূত্রপাত, ঠিক আছে, ডেল্টা গুলোর। আচ্ছা, আর এখানে হচ্ছে বাংলাদেশের যে বাংলাদেশের না বাংলার, ঠিক আছে, টোটাল বাংলার হচ্ছে আয়তন এখানে দেওয়া আছে 2,32,752 কিলোমিটার, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে পড়েছে হচ্ছে 88,000, আর আমাদের বাংলাদেশে পড়েছে হচ্ছে 1,47,570 স্কয়ার কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা, এবার আসি বেসিক যেটা অ্যানথ্রোপোলজি, ঠিক আছে। আমরা যেটা চ্যাপ্টারের নাম লিখেছিলাম যে অ্যানথ্রোপোলজিক্যাল, অ্যানথ্রোপোলজি মানে কি, মানে অ্যানথ্রোপোলজির বাংলা যদি বলি তাহলে এটা হচ্ছে কি নৃতত্ত্ববিদ্যা, ঠিক আছে। নৃতত্ত্ববিদ্যা, if I'm not wrong, this is the correct spelling of নৃতত্ত্ববিদ্যা, ঠিক আছে। আচ্ছা, সো মূলত হচ্ছে এই ডিপার্টমেন্টটাতে বা এই সেক্টরটাতে যেটা নিয়ে ডিসকাস করা হয় সেটা হচ্ছে একটা পুরো গোষ্ঠীর ক্যারেক্টারিস্টিক্স। যেমন ধরেন আমরা কি, আমরা এখন মানে আমাদের এখন যে গোষ্ঠীটা, আমাদের কিছু কালচারাল সিগনিফিকেন্স আছে, আমাদের কিছু আর্কিওলজিক্যাল সিগনিফিকেন্স আছে, আমাদের বায়োলজিক্যাল সিগনিফিকেন্স আছে, আমাদের লিঙ্গুইস্টিক ভাষাগত সিগনিফিকেন্স আছে, যেমন কি আমরা বাংলায় কথা বলি, তাই না। তারপরে হচ্ছে আমরা যদি আমাদের আর্কিওলজিক্যাল স্ট্রাকচারের কথা চিনতে পারি, লাস্ট ক্লাসে কিছু দেখেছিলাম না, আপনারই বলছিলেন যে এই ক্লাসে যে শহীদ মিনার, স্মৃতিসৌধ এগুলোর কথা বলেছিলেন না। তো এরকম ধরেন বাংলার একদম প্রথম থেকে যে গোষ্ঠীগুলো আসছে প্রত্যেকেরই ইংলিশ সিগনিফিকেন্স আছে। তার মানে এই যে প্রত্যেকটা যে গোষ্ঠী একটার পর একটা যারা আসছে, এই প্রত্যেকটা গোষ্ঠী প্রত্যেকটা রেসকে নিয়ে স্টাডি করাটাই হচ্ছে মূলত হচ্ছে অ্যানথ্রোপোলজির পার্ট, ঠিক আছে। এর জন্য বলা হয় যে অ্যানথ্রোপোলজি কি, ইট ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যানিটি, ঠিক আছে। সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যানিটি, যেখানে কি কি করা হচ্ছে, কনসার্ন উইথ হিউম্যান বিহেভিয়ার, হিউম্যান বায়োলজি, হিউম্যান কালচার, হিউম্যান সোসাইটি and human linguistics in both the present and past, ঠিক আছে। মানে বর্তমান এমন না যে পাস্টে যারা আসছে শুধুমাত্র তাদেরটা স্টাডি পর্যন্ত শেষ, এখনো এগুলাকে নিয়ে স্টাডি করা হয়, ঠিক আছে।
সো মূলত হচ্ছে প্রত্যেকটা রেস বা প্রত্যেকটা গোষ্ঠীর টোটাল স্ট্রাকচার, ঠিক আছে? এখানে একটা ডেফিনিশন দেওয়া আছে, এখানে আরেকটা ডেফিনিশন দেওয়া আছে, দুইটার যে কোনো একটা করলেই হবে। এটা বেসিক্যালি বেসড অন উইকিপিডিয়া, ঠিক আছে? এটা হচ্ছে জেনারেল একটা ডেফিনিশন। এখানেও সেম কনসেপ্ট, হচ্ছে এখানে কি দ্য সায়েন্স অফ হিউম্যানিটি which studies human beings in aspects ranging from the biology and evolutionary history of Homo sapiens to the feature of society and cultural that distinguish human from other animal species. Like আপনি একটা বাঘ কি কখনো মানুষ হতে পারে? মুভিতে পারে, তাই না? মুভিতে বাঘ মানুষ হয়ে যায়, তাই না? এটা আলটিমেটলি বাঘ মানুষ না, মানুষও বাঘ না, ঠিক আছে? আমরা মেটাফরিক্যালি কম্পেয়ার করতে পারি, বাট দ্যাট ডাজন্ট মিন যে মানুষ বাঘ হয়ে যাবে। তার মানে কি? অবশ্যই ক্যারেক্টার ডিফারেন্ট, তাই না? সো যাই হোক, তো এই হিউম্যান বা হিউম্যান কালচার নিয়ে স্টাডি করাটাই মূলত হচ্ছে অ্যানথ্রোপোলজির পার্ট। আচ্ছা, অ্যানথ্রোপোলজির এখানে চারটা বেসিক বা চারটা কোর এলিমেন্ট আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে কালচারাল, একটা হচ্ছে আর্কিওলজিক্যাল, লিঙ্গুইস্টিক, আর একটা হচ্ছে ফিজিক্যাল অর বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক। সাপোজ আমরা দেখতে একরকম, তাই না? আপনি যদি জাপানিজদের কথা চিন্তা করেন, আপনি কিন্তু দেখলে বলতে পারবেন যে ওরা হয়তো জাপানিজ অথবা চাইনিজ, তাই না? কেন? চেহারার গঠন সবার আগে না ফ্ল্যাট হয়, তাই না? আচ্ছা, তো প্রত্যেকটা গোষ্ঠীর কিন্তু আমাদের কিছু মানে কি বলবো ডিফারেন্স আছে, হ্যাঁ? আচ্ছা, এখন একটু খাতা কলম বের করতে হবে, একটু লিখতে হবে, ঠিক আছে? তো বসে বসে ক্লাস করা যাবে না, লেখালেখি করতে হবে। অলরেডি দু একজন খাই তোলা শুরু করে দিচ্ছে, আমি কাউকে ঘুমাতে দিব না, তবে লিখবেন। আচ্ছা, লেখা যায় পিছন থেকে একদম লাস্টে যারা বসছেন, লেখা কি বোঝা যায়? হ্যাঁ, আর একটু স্পেস হলে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে। এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে 4 fields of anthropology বা আমরা 4 fields অথবা elements ও বলতে পারি, ঠিক আছে? এবার বোঝা যায় মানে elements লিখেছি, এটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এরকম স্পেস হলে হবে তো? হ্যাঁ, আমরা একটু পজ করি, আমি এখন জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখবো। আচ্ছা, আমাদের আরো 3টা এলিমেন্ট আছে, আমরা ওগুলা শেষ করি। হ্যাঁ, কালচারাল লিখেছি,
সেগুলো Last year, কোনটা? suggest tools, তারপর কি Suggest tools, Radix. আচ্ছা আপনি যদি নিচে দেখে দেখতে পারবেন এখানে কালচারটা লিখেছেন না জি মিস শেষ বিপদের কি দিন না বসে জিজ্ঞাসা করুন একদম ঠিক আপনি একটু সোজা হয়ে বসে লেখেন ম্যাডাম
বি সেকশন কোন সেকশন দুইজনই বি সেকশন 032 আর এটা হচ্ছে 089 আর কেউ শেষ দেখা context of languages তাড়াতাড়ি লেখো সামনে চলে আসেন ওইখানে বসে কতটা আমরা পেয়েছি আমার ঠান্ডা লেগে আছে এই কারণে চিকার ভিতরে আছে খুব একটা ঠান্ডা আসতেছে না ওই পুরাটা ঠান্ডা আছে আমার সামনে বসে করে রাখছে অনেক কষ্ট আছে শান্তিতে দেখতে লেখা পড়াই আছে আচ্ছা আপনাদের লেখা শেষ পিছনে যারা বসছেন তাড়াতাড়ি লেখেন আমি আমাদের কাছে বি অ্যানথ্রোপোলজি লিখছি এই কথা না বলে লেখা শেষ করেন ম্যাম বায়োলজি আর ফিজিক্যাল লাস্টের ওয়ার্ডটা Present. প্রেজেন্ট প্রেজেন্ট ম্যাম একবার নিচেও যে আন্ডারলাইন করে কি লিখছে এটা হ্যাঁ লিঙ্গুইস্টিক আচ্ছা সো আমরা অ্যানথ্রোপোলজি কি অ্যানথ্রোপোলজির এলিমেন্টসগুলো দেখলাম এখন কথা হচ্ছে আমি বলেছিলাম যে অ্যানথ্রোপোলজি কি নিয়ে স্টাডি করে বিভিন্ন রেসের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে স্টাডি করে ঠিক আছে তো এখানে আমরা মোস্ট প্রমিনেন্ট 6টা রেস সম্পর্কে একটু দেখব আচ্ছা 6টা রেস সম্পর্কে এখানে বলা আছে একটা হচ্ছে যে নেগ্রিটোস যাদেরকে হচ্ছে আন্দামানিজ হান্টার গ্যাদারার্স বলা হয় প্রোটো অস্ট্রালয়েডস অর অস্ট্রিক্স মঙ্গোলয়েডস মেডিটেরিয়ান আর দ্রাভিডিয়ান ওয়েস্টার্ন ব্র্যাকিসেফল আর একটা হচ্ছে নর্ডিক্স ঠিক আছে নর্ডিক্স অর ইন্দো আরিয়ানস আচ্ছা এই 6টা নিয়ে আমরা আজকে দেখবো আজকে না সবগুলো শেষ করতে পারবো না বাট এটা এই চ্যাপ্টারটাতে আমরা দেখবো ঠিক আছে আচ্ছা হ্যাঁ এখানে যে 6টা রেস ডিবেট বেসিক্যালি হিউম্যান রেসের কথা বলছে ইয়েস দে আর হিউম্যান ঠিক আছে মানে গোষ্ঠী আমরা বলবো ঠিক আছে আচ্ছা তো আমরা যদি আন্দামানিজ হান্টার গ্যাদারার্স অর্থাৎ নেগ্রিটো যারা ছিলেন তাদের এখানে হচ্ছে একটা ছবি আছে দুটো ছবি আছে
তাদের কিছু ফিজিক্যাল বা বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে বলা আছে। ঠিক আছে? আচ্ছা, সেটা জাস্ট হচ্ছে ফর নলেজ বা হচ্ছে দেখার জন্য, এটা মুখস্থ করার মনে রাখার কিছুই নেই। আমরা বেসিক্যালি এই 6টা রেস থেকে যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে তাদের অরিজিন, তাদের হচ্ছে হ্যাবিটাটস, আর একটা হচ্ছে তাদের কন্ট্রিবিউশন। ঠিক আছে? অরিজিন হচ্ছে তাদের অ্যাকচুয়ালি উৎপত্তি কোথায় বা তাদের সোর্স কোথায়, তারা পরবর্তীতে কোথায় এসে তাদের বাসস্থান কোথায় ছিল সেটা আমরা হ্যাবিটাটসে দেখবো। আর হচ্ছে কন্ট্রিবিউশন, তারা তাদের সময়কালে তারা কি কি লাইক কন্ট্রিবিউট করেছে। ঠিক আছে? সো এখানে ফার্স্ট একটা লাইন বলছে যে they are also called as brachycephalic, পাশে লেখা ব্রড হেডেড। হ্যাঁ, সো brachycephals নামে একটা রেসের নাম আমরা এখানে দেখেছিলাম 5 নাম্বারটা। ঠিক আছে? সো মেইনলি হচ্ছে brachycephals বা brachycephalic, মিনিংটা হচ্ছে যে ব্রড হেডেড মানে যাদের মাথা হচ্ছে চওড়া হয়। ঠিক আছে? আচ্ছা, তারপর আরেকটা কি বলছে, জান্দামালিস হান্টার গ্যাদারার্স আর দ্য ফার্স্ট গ্রুপ অফ হিউম্যান টু সেটেল ইন বেঙ্গল। সেটা একটা কোড পয়েন্ট যে তারা কি ছিল, বাংলার প্রথম রেস যারা হচ্ছে বাংলায় আসে। ঠিক আছে? মানে বাঙালি তো বাঙালি, কিন্তু তারা তো অ্যাকচুয়ালি বাঙালি না, তারা এসে থাকা শুরু করেছে। তো সেই হিসেবে তারা প্রথম রেস আর কি, প্রথম গোষ্ঠী যারা কিনা বেঙ্গলে আসছে। ঠিক আছে? বাংলায় আসছে। এবং এটা ধারণা করা হয় যে তারা অ্যারাউন্ড বাংলায় তাদের আগমন ছিল হচ্ছে 10,000 বছর পূর্বে। ঠিক আছে? সর্বপ্রথম এবং 10,000 বছর আগে। ঠিক আছে? আচ্ছা, এখানে তাদের হচ্ছে এই 3rd নাম্বার যে পয়েন্টটা আছে, এখানে হচ্ছে তাদের অ্যাকচুয়ালি অরিজিন প্লাস হচ্ছে পরবর্তী তাদের হ্যাবিটাটস কি ছিল সেটা সম্পর্কে একটা ডেসক্রিপশন দেওয়া আছে। আচ্ছা, এটার আমরা যদি একটা ফ্লো হিসেবে দেখি যে অরিজিন, এখানে হচ্ছে যেটা বলা হচ্ছে যে they came mainly from Africa areas and settled in Andaman and Nicobar Island, then হচ্ছে group of them migrated to Bengal. ঠিক আছে? তো সর্বপ্রথম তারা কোথা থেকে আসছে, বেসিক্যালি আফ্রিকা। সো they are originated from Africa. ঠিক আছে? সো তাদের অরিজিনটা কি ছিল, আচ্ছা, তো পরবর্তীতে তারা কোথায় আসছে, আন্দামানে আসছে। আন্দামান নিকোবর আইল্যান্ড, এবং সেখান থেকে আবার কিছু আসছে হচ্ছে বাংলায়। তো হ্যাবিটাটসের কথা যদি বলি, আমি কিছুটা অ্যারো দিয়ে দেখাই দিই। হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, আর ওকে, আর সবাই তো বাংলায় আসে নাই, তাই না? কিছু কিছু গোষ্ঠী বা কিছু কিছু পার্ট কোথায় গেছে, আদার্স কিছু কান্ট্রি, যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন্স। ঠিক আছে? সো এটা একটু মাথায় রেখে, আচ্ছা, এখন কথা হচ্ছে যে আফ্রিকাতে, সরি, বাংলায় যারা ছিল, ঠিক আছে, বাংলায় যারা ছিল তাদের মধ্যে আবার কি, মানে তারা তো একটা গোষ্ঠী ছিল, এই গোষ্ঠীর আবার কিছু গ্রুপস ছিল। হ্যাঁ, ছোট 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 গ্রুপস ছিল, মানে সাব গ্রুপস বলা যায়। তো যেই মেজর কিছু সাব গ্রুপস ছিল
সেগুলো হচ্ছে মানে বাংলার যে সাবগ্রুপসগুলো ছিল তাদের মধ্যে মোস্ট প্রমিনেন্ট যে ছোট ছোট গ্রুপগুলো ছিল সেগুলোর নাম হচ্ছে জড়োয়াস, অঙ্গেস, দা, গ্রেট আন্দামানিস, আরো কিছু আছে সেখানে 3-4টা মেনশন করা আছে, ঠিক আছে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল কি অরিজিন ছিল কি আফ্রিকা, হ্যাবিটেটস ছিল হচ্ছে বাংলার পার্সপেক্টিভে যদি বলে প্রথমে কোথায় ছিল আন্দামান নিকোবর, দেন বাংলায় কিছু গোষ্ঠী আসে এবং যে গোষ্ঠীগুলো আসে যে রেসগুলো আসে তাদের মধ্যে ছোট 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 রেস সাব রেসেস ছিল। তাদের মোস্ট প্রমিনেন্ট গ্রুপগুলো ছিল হচ্ছে জড়োয়াস, অঙ্গেস আর হচ্ছে গ্রেট আন্দামানিস, ঠিক আছে। আর কিছু পার্ট কোথায় কোথায় গিয়েছে আপনার মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন এই কান্ট্রিগুলোতে তাদের উপস্থিতি পাওয়া গিয়েছে, ঠিক আছে। আচ্ছা, সেখানে কিছু পার্টের মেনশন আছে, মানে এই পার্টটার মেনশন এখানে আছে, এই পার্ট আর এই পার্টটার মেনশন নিয়ে আপনার খাতায় লিখে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি আপনার নামটা যদি একটু দেখেন যে আন্দামানিস হান্টার গ্যাদারার্স, ঠিক আছে। সো হান্টার গ্যাদারার্স এটা থেকে অ্যাকচুয়ালি কি বোঝা যায়, মানে তাদের অ্যাকচুয়ালি তারা কি করতো, শিকার করতো, তাই না। তাদের মেইন অকুপেশনটাই ছিল হচ্ছে শিকার, কারণ তাদের সময় তো কিছুই ছিল না। সো আলটিমেটলি কি ছিল, নেচার ছিল এবং মানে তারা যেই বলে যেই এনভায়রনমেন্টে ছিল তাদের মেইন তাদের মেইন নলেজটা ছিল হচ্ছে নেচার নলেজ, ঠিক আছে। এটা আমি বুঝে নিই। তাদের হচ্ছে কি মেইন প্র্যাকটিস ছিল হান্টিং গ্যাদারিংস, ঠিক আছে। তারা লিভিংস মানে তাদের লিভিং স্টাইলটা ছিল হচ্ছে স্মল নোম্যাডিক গ্রুপ, যে আমরা কিছুক্ষণ আগে কয়েকটা গ্রুপের নাম দেখলাম না, সো ওগুলো ছিল মূলত হচ্ছে কি স্মল গ্রুপস। এবং নোম্যাডিক মানে কি যাযাবর, তাই না। যাযাবররা কি করে, হ্যাঁ ঘুরে ফিরে, মানে যেখানে তাদের হচ্ছে কনভেনিয়েন্ট মনে হয় সেখানে কিছুদিন থাকে, তারপরে যদি কোনো প্রবলেম ফেস করে তারা অন্য জায়গায় চলে যায়। সো মানে তাদের কোনো স্থায়ী বাসস্থান ছিল না, ঠিক আছে।
নলেজ হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্ট, যেহেতু তাদের মেইন অকুপেশন বা লিভিংসটা ছিল কি আপনার হান্টিং অ্যান্ড গ্যাদারিং। তার মানে কি কোনটা তোমার কি লিভিংসে স্মল তারপর হচ্ছে এটা না লিভিংসে নলেজ লিভিংসে হচ্ছে স্মল নোম্যাডিক গ্রুপ, নলেজ হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্ট। তো আপনার হচ্ছে যেহেতু হচ্ছে কি তাদের মেইন অকুপেশন ছিল হচ্ছে হান্টিংস অ্যান্ড গ্যাদারিংস, এটা ছাড়া তাদের অ্যানাদার কোনো অকুপেশন ছিল না। তো অবশ্যই হান্টিং গ্যাদারিং এর জন্য তারা যে এনভায়রনমেন্টে আছে সেটা সম্পর্কে নলেজ থাকাটা ম্যান্ডেটরি, তো সেটাই তারা ভালো পারতো। ঠিক আছে, আর চ্যালেঞ্জগুলো ছিল কি, কিছু চ্যালেঞ্জেসও ছিল, যেরকম হচ্ছে ডিসপ্লেসমেন্ট, যেহেতু তারা নোম্যাডিক ছিল, মানে তাদের তো পার্টিকুলার কোনো প্লেস ছিল না, তো আজকে এখানে তো কালকে আরেক জায়গায়, তো ডিসপ্লেসমেন্ট ইস্যুস ছিল, মার্জিনালাইজেশন ইস্যু ছিল। মার্জিনালাইজেশন হচ্ছে গিয়ে যে আচ্ছা আমি যদি একটু জাস্ট খুবই ইনফর্মাল ওয়েতে বলি যে আপনার খাতায় মার্জিন টান, তাই না? যখন খাতায় কিছু একটা লেখেন মার্জিন টান, কেন টানেন? সৌন্দর্য লেখাটা যাতে আপনার অ্যালাইন থাকে, ঠিক মতো যাতে লাইনটা ঠিক থাকে, তাই না? তার মানে কি আপনি জানেন যে এই লাইনটার বাইরে যাওয়া যাবে না, এই লাইনটার ভিতরে আপনাকে লিখতে হবে ওই লাইন অনুযায়ী, তাই না? তার মানে একটা প্যাটার্ন ঠিক করা, তাই না? আচ্ছা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ধরে এই এখানে হচ্ছে মাঝখানে একটা ওয়াল আছে, তাই না? গ্লাস বা সিমেন্ট থেকে তৈরি একটা ওয়াল আছে, তাই না? এই ওয়ালটা দেওয়াতে কি এটা একটা ক্লাস হয়েছে, ওটা একটা ক্লাস হয়েছে, আমরা কিন্তু ইজিলি বুঝতে পারছি, তাই না? আমি যদি ওয়ালটা তুলে দিই তাহলে একটা ক্লাস হয়ে যাবে, বাট আমি বলতেছি ধরে এটা আমি তুলে দিলাম, আপনারা বলতেছেন একটা ক্লাস হয়ে যাবে, আমি বললাম যে না স্টিল এটা দুইটা ক্লাস থাকবে, যেটুকু পর্যন্ত ধরে নিলাম একটা ক্লাস, দুটুকু পর্যন্ত ধরে নিলাম আরেকটা ক্লাস। এখন কথা হচ্ছে মার্জিনটা আছে, আপনার চেয়ারটা মানে এই ওয়ালটা আছে, আপনার চেয়ারটা এখানে আছে, আমি যদি ক্লাসটা তুলে দিই মানে এই ওয়ালটা যদি তুলে দিয়ে বলতাম যে এটা একটা ক্লাস ওইটা একটা ক্লাস, দেখা যেত যে এই চেয়ারটা ওই পাশে চলে যেত, মানে যেতে যেতে ওই পাশে চলে যেত। কেন? কারণ এখানে কোনো বাউন্ডারি নাই, কোনো মার্জিন নাই, আমরা যে বাউন্ডারি বা মার্জিনটা থেকে বুঝতে পারছি যে এটা একটা ক্লাস ওইটা একটা ক্লাস, আমি যদি তুলে দিতাম এখানে কোনো বাউন্ডারি থাকতো না, আমি ইজিলি কি করতে পারতাম, আরেকটা টেরিটরিতে আমি ঢুকে পড়তে পারতাম, তাই না? এই ধরনের ইস্যুসগুলো ওরা ফেস করতো কিভাবে, কারণ যেহেতু কি ওদের কোনো স্থায়ী বাসস্থান ছিল না, সো ওদের এরকম কোনো বাউন্ডারিও ছিল না, ওরা যেভাবে মন চায় সেরকম ভাবে থাকতো। এখন কথা হচ্ছে এমন না যে শুধুমাত্র তারাই ছিল, তাদের থেকেও কিছু পাওয়ারফুল গ্রুপস ছিল, থাকতেই পারে, তাই না? যেমন যদি হয় যে ধরে একটা গ্রুপ এখানে একটা গ্রুপ এখানে একটা গ্রুপ, একটা গ্রুপ যদি আরেকটা গ্রুপের বাউন্ডারিতে ঢুকে যায় তাহলে এটা একটা ইস্যু না, এটা কাইন্ড অফ হচ্ছে ইনক্লুশন, পাশাপাশি হচ্ছে মার্জিনালাইজেশন ইস্যু, যেখানে কি আপনার কোনো বাউন্ডারি নাই। ঠিক আছে, এটাকে মার্জিনালাইজেশন ইস্যু না বলে আমরা বাউন্ডারি ইস্যু বলতে পারি। ঠিক আছে, বোথ আর সেম। মেইন কথা হচ্ছে তাদের নিজস্ব কোনো পার্টিকুলার টেরিটরি ছিল না যে এটাই আমার টেরিটরি, দেখা গেছে যে তারা হয়তো অন্য কারো টেরিটরিতে চলে যাচ্ছে বা তারা হয়তো এই আরেকজনের টেরিটরিতে চলে আসছে, সেখানে কি একটা মানে কনফ্লিকশন ক্রিয়েট হতো। ঠিক আছে, ঝামেলা ক্রিয়েট হওয়া। সাপোজ হচ্ছে আপনি যদি বর্ডার ক্রস করতে চান উইদাউট পাসপোর্ট, পারবেন? কেন পারবেন না? কারণ এখানে একটা বাউন্ডারি দেওয়া আছে, যে বাউন্ডারি পরে গেলে আপনাকে পাসপোর্ট লাগবে। সো দিস ইজ কাইন্ড অফ দ্যাট আর কি। ঠিক আছে, তো এইটুকু পর্যন্তই। আমাদের লাস্টে আরো 5টা গ্রুপ আছে, ওই 5টা গ্রুপ সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে।